আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি তানজিম শাফিন। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। ঈদের আগে মুরগির বাজারে আগুন, যোগান বাড়লেও আশানুরূপ দাম কমেনি সবজির। সরবরাহ সংকটের অজুহাতে ভোজ্য তেলের দোকানে অরাজকতা। আমি এর আগে কিনছি হলো 197 টাকা, হ্যাঁ আজকে এসে দেখলাম 205 টাকা। কৃত্রিম সংকট, এটা বা কোম্পানিরা করছে। যারা হোলসেলার বা মিডলম্যান, এখানে হয়তো কিছুটা সমস্যা থাকতে পারে। ঈদযাত্রার প্রথম দিনে সময় মতো কমলাপুর ছেড়ে যাচ্ছে অধিকাংশ ট্রেন। 36 থেকে 42 হাজার যাত্রীকে সেবা দেওয়ার লক্ষ্য। বাড়তি ভাড়া আদায় বন্ধে গাবতলীতে পুলিশের অভিযান। আমরা ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি, ট্রেনেতে করে অনেক যেতে ভাল লাগে। ট্রেনে বাড়ি যাচ্ছি, ঈদ করতে যেতে পারি, সাথে ঈদ করতে যাচ্ছি, ট্রেনে যাচ্ছি, অনেক মজা হচ্ছে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত স্পিকার, ডেপুটি স্পিকারের পুষ্পার্ঘ্য অর্পণ। শ্রদ্ধা জানালেন জিয়াউর রহমানের সমাধিতেও। সরকারের গঠনমূলক কর্মকাণ্ডে বিরোধী দলের সহায়তা কামনা। সিরিজ জয়ের মিশনে দ্বিতীয় ওয়ানডেতে দুপুরে আবারও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। একাদশে পরিবর্তনের আভাস। অনলাইনে চটকদার বিজ্ঞাপনে ফর্সা হওয়ার ফাঁদ, গ্যারান্টি দিয়ে বিক্রি হচ্ছে প্রসাধনী। অধিকাংশই নকল ও ক্ষতিকর, দেখার নেই কেউ। মোস্ট অফ দ্য টাইম আমার ফেসটা ঢেকে রাখা লাগতেছে, মানে আমি একটা বিব্রতকর পরিস্থিতির ভিতরে পড়ে যাচ্ছি। যেই দেখতেছে আমাকে জিজ্ঞেস করতেছে যে ফেস এরকম হয়েছে কিভাবে। আমার এই স্কিনটা নিয়ে আমি কারোর সামনে প্রেজেন্ট হতে পারছি না। ইরাকের বিধ্বস্ত হওয়া যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং এয়ারক্রাফট নিয়ে ক্রমেই বাড়ছে ধোঁয়াশা। ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠীর দায় স্বীকার। তেহরানের পক্ষ নিয়ে জাতিসংঘে পশ্চিমাদের সাথে চীন রাশিয়ার বিবাদ। দেখছিলেন শিরোনামগুলো। দেশ বিদেশের আরও খবর জানাবো দুপুরের বাংলাদেশে। ঈদের আগে মুরগির দামে আগুন লেগেছে বললে ভুল হবে না। খামার থেকে চালান আসছে কিছুটা ধীর গতিতে, ফলে ব্রয়লার কিংবা লাল প্রায় সব জাতের দর বেড়েছে কেজিতে 50 থেকে 100 টাকা। ব্যবসায়ীদের যুক্তি, নির্বাচনের আগে মুরগির বাচ্চার যে দাম বেড়েছিল তার ধাক্কা এখন এসে লাগছে। কেউ আবার দিচ্ছেন বার্ড ফ্লু সংক্রমণের যুক্তিও। তবে স্বাভাবিক রয়েছে ডিমের বাজার। আরও জানাচ্ছেন সহকর্মীরা। জাতীয় নির্বাচনে ঠিক পরপর এবং রোজার ঠিক আগে পোলট্রি বাজারে, বিশেষ করে মুরগির বাজারে যে উত্তাপ ছড়াচ্ছিল দামে, সেই দাম কিন্তু শেষ পর্যন্ত, এখন প্রায় রমজানের প্রায় শেষ দিন, সেই উত্তাপ কিন্তু খুব একটা কমানো গেল না। বরং এখন এসে আমরা দেখতে পাচ্ছি ঈদের আগে দামের পারদ আসলে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ব্রয়লার মুরগির কেজি বড় হলে 220 টাকা, ছোট আকারের হলে 240 টাকা কেজি। অন্যদিকে যেগুলো সোনালী জাতের বা লাল মুরগি যেগুলোকে বলা হয় বা লেয়ার যেগুলোকে বলা হয়, সেগুলোর দাম কিন্তু 360 থেকে 370 এমন দামের ভেতরে ওঠানামা করছে। এই বাজারে গরিব মুরগি খাওয়া সম্ভব না, আর যারা পয়সা এটা খাইতে পারবো। আর দ্বিতীয় কথা হলো মুরগির দাম তো সিমেন্ট বাড়ে গেছে। যে ব্রয়লার মুরগি আসলে 170-80 টাকা, ব্রয়লার মুরগি 220 টাকা। প্রত্যেক ফ্রিজে বাচ্চাদের 70 টাকা বেশি লেগে গেছে নির্বাচনের এক সপ্তাহ আগে। ওই মালটা কিন্তু এখন আসতেছে, ওই 70 টাকার বাচ্চাটা এখন কিন্তু বাজারে এফেক্ট খাইতেছে। ডিমের দোকানে গিয়ে আমরা কিন্তু ডিমের ডজন দেখতে পেলাম 100 টাকার মতো, সেটি লালটির ক্ষেত্রে, এবং সাদা মুরগির ডিমের ডজন কিন্তু 90 টাকার মতো। এটি যে কোনো সময়ের তুলনায় দাম কিন্তু খুব কমই বলতে হবে। কিন্তু এলাকার বা পাড়া মহল্লা দোকানে গিয়ে কিন্তু সেই দাম আরও 10 থেকে 20 টাকা বেড়ে যাচ্ছে। কোনো রকম দাম বাড়নি, 100 টাকা 90 টাকা সাদা ডিম আর 100 টাকা লাল ডিম, এই বিক্রি চাই 2-3 মাসের মতো। পাইকারি বাজারের খবর জানতে চলে যাচ্ছি পাবনায় আমাদের সহকর্মী কলিত তালুকদারের কাছে। পোলট্রি শিল্পের জন্য যে কয়টি জেলা প্রসিদ্ধ রয়েছে তার মধ্যে অন্যতম একটি জেলা পাবনা। এক সপ্তাহের ব্যবধানে পাবনায় আসলে মুরগি, ব্রয়লার মুরগি 10 টাকা এবং সোনালিতে 20 টাকা ওঠানামা করছে। ক্রেতারা যেটি বলছে, এই ব্রয়লার মুরগি তাদের ক্রয় ক্ষমতার বাইরেই চলে গেছে। কাজকাম করার পরে এই চাউল কিনবো না মুরগি কিনবো, আমাদের মতো সাধারণ মানুষ তখন মুরগি কিনাই আমাদের দায় হয়ে গেছে। খামারিরা যেটি বলছে, আসলে খাদ্যের যে দাম, সেই দামের সঙ্গে মিল রেখে তারা যে উৎপাদন খরচ সেটি করতে পারছে না। খাওয়ার, ওষুধ, ভ্যাকসিন, এগুলি দ্রব্যমূল্য, এগুলি এই সব বাজারগুলো হচ্ছে অনেক বৃদ্ধি পেয়ে গেছে, ঠিক আছে না? এই কারণেই ধরেন হচ্ছে আপনার অনেক প্রান্তিক খামারিগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে মুরগির বাজার আজকে এতটা বাড়তির কারণ। আমরা চলে যাব জামালপুরের সহকর্মী
সাগর ফয়েজির কাছে। ধন্যবাদ। জামালপুরের মুরগির খামারের চিত্র যদি বলি, খামার থেকে বাজার পর্যায়ে বিস্তর একটি তফাৎ আমরা দেখেছি। খামার থেকে 150 টাকা দরে মুরগি নিয়ে গেলেও সেটি কিন্তু বাজারে 220 বা 210 টাকা করে বিক্রি হচ্ছে। সে কারণে যারা মধ্যস্বত্ব ভোগী আছে তারাও কিন্তু বেশ খানিকটা লাভবান হচ্ছে বলে খামারিরা বলছেন। খামারিদের কাছ থেকে বাজার যারা নেয় তারা কম রেটে নেয়, কিন্তু ওনারা ব্যবসা করে মানে ওনারা বেশি দামে বেচছে আর কি। অনেক খামারে লস খায় গেছে, দেখা যাচ্ছে বাচ্চার দাম কোনো নির্ধারিত থাকে না, খাদ্য ঠিক থাকে না। মুরগির সরবরাহ কিছুটা কম বলে তারা মনে করছেন, কারণ অনেক খামারি কিন্তু এবার মুরগি তাদের খামারে তুলেননি। জামালপুরের খামার থেকে এই ছিল আমার কাছে। রাজধানীতে সবজির যোগানও ভরপুর, তবু দামের উত্তাপ সহনীয় পর্যায়ে আসেনি। যদিও বেগুন টমেটোর দাম কিছুটা নিম্নমুখী, রমজান মাস জুড়েই উচ্চ দামেই বিক্রি হচ্ছে লেবুর হালি। মাছের বাজারেও স্বস্তি ফেরানো যায়নি। রোজার মধ্যে সব ধরনের সবজির দামই বেড়েছে। রাজধানীতে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও স্বস্তি ফেরেনি সাধারণ মানুষের মনে। যদিও বেগুনের দাম কেজি প্রতি 20 টাকা কমে বিক্রি হচ্ছে 60 টাকায়, তবে ইফতারের অন্যতম অনুষঙ্গ লেবুর বাজার এখনও চড়া। মানবেদে হালি প্রতি বিক্রি হচ্ছে 80 থেকে 120 টাকায়, শসার কেজি 60 থেকে 70 টাকা, লাউ প্রতি পিস 60 টাকা এবং পেঁপে 30 টাকায় বিক্রি হচ্ছে। বর্তমান বাজারের যে অবস্থা, আসলে এটার মধ্যে মানুষ টিকা থাকাটাই হচ্ছে দায়। আগের থেকে প্রিফিক্স করা সব কিছু থাকে, তাহলে আমাদের লিস্ট ছোট হতে হতে এখন আরও ছোট হচ্ছে। সরবরাহ অনেক বেশি, আমদানিও আছে অনেক, প্রচুর পরিমাণে, দাম কোনো বাড়ার কোনো নেই, আরও নিচের দিকে যাবে। মাছের বাজারে অস্থিরতা কমেনি। রমজান মাসে কেজি প্রতি মাছের দাম বেড়েছে 100 থেকে 150 টাকা পর্যন্ত। 800 টাকার নিচে মিলছে না বোয়াল মাছ। রুই ও পাবদা মাছের জন্য গুনতে হচ্ছে 500 টাকা, তবে পাঙ্গাস বিক্রি হচ্ছে 200 টাকা দরে। পার কেজিতে যে 50 টাকা 100 টাকা যদি বেশি হয় আমার কিন্তু কষ্ট হয় না। খাওয়ার পরিমাণটাকে কমায় দেওয়া, বাজারের পরিমাণটাকে কমায় দেওয়া, এভাবেই ব্যালেন্স করতেছে। মাছের দাম একটু বেশি, গেলে সপ্তাহে এই সপ্তাহে 50 টাকা 60 টাকা 80 টাকা এরকম ডিফারেন্স কেজিতে। স্থিতিশীল আছে আলু ও পেঁয়াজের বাজার। শাজনীন অন্তরা, যমুনা নিউজ, ঢাকা। বাজারে দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট। এই সুযোগে খোলা সয়াবিন তেলের কেজিও বিক্রি হচ্ছে 210 টাকা পর্যন্ত। সরকার নির্ধারিত মূল্যের তুলনায় যা প্রায় 30 টাকা বেশি। বিক্রেতারা বলছেন ডিলারদের কাছ থেকে পর্যাপ্ত সরবরাহ পাচ্ছেন না, তবে ভোক্তা অধিকার বলছে বাজারে পর্যাপ্ত ভোজ্য তেল রয়েছে। অসাধু মহলের বিরুদ্ধে বাড়ানো হয়েছে অভিযান। বাজারে দুশ্চিন্তা বাড়াচ্ছে ভোজ্য তেল। একদিকে দেখা দিয়েছে বোতলজাত সয়াবিন তেলের সংকট, এই সুযোগে খোলা তেলও কেজি প্রতি বিকোচ্ছে 30 টাকা বেশিতে। চড়া পাম অয়েলের দরও, অথচ গেল ডিসেম্বরেই দাম বাড়িয়ে ভোজ্য তেলের দাম পুনর্নির্ধারণ করা হয়। আমি এর আগে কিনছি হলো 197 টাকা, আজকে এসে দেখলাম 205 টাকা। খোলা সয়াবিন বিক্রি হওয়ার কথা 176 টাকা কেজিতে, কিন্তু বাজারে সেই দামে তেল মিলে কই। অন্যদিকে মুদি দোকানে বোতলজাত সয়াবিন তেলের দেখাও মেলা ভার। বিক্রেতারা বলছেন রমজানের শুরু থেকেই ডিলাররা চাহিদা অনুযায়ী বোতল সরবরাহ করছেন না। তবে ভোগান্তির প্রধান কারণ ক্রেতাদের প্যানিক বাইং, অর্থাৎ চাহিদার চেয়ে অতিরিক্ত তেল খরিদ। 15-20 দিন যাবৎ কোনো তেল নাই বাজারে। কৃত্রিম সংকট, এটা কোম্পানিরা করছে। কোম্পানির সিন্ডিকেট, বাংলাদেশের আপনার যারা তেল বাজারে যারা আছে তারাই সিন্ডিকেট করে। ওই দুই একটা যদিও দেয়, ওরা দিলে ওই মশলা নিতে হবে, হ্যাঁ, এটার বিনিময়ে আরেকটা মাল নিতে হবে। আমরা তো এগুলো রেখে কাস্টমারের সাথে আমাদের সমস্যা। এদিকে ডিলারদের দাবি কোম্পানি পর্যায় থেকেই যোগান কমিয়ে দেওয়া হয়েছে। বাবুল 30 কার্টন, নাজিমিজান 30 কার্টন, এবার এরকম যে মানে দিছি তো 1200 কার্টন মাল দিছি। এরপরেও যদি বলে তাহলে তার কিছু করার নেই। আর একটা কথা হচ্ছে যে বাইরে বলতে কীরকম, যেমন দেখেন আপনি আইসেন 1 কার্টন তেলের জন্য, আমি যদি আপনাকে না দিই আপনি তো বলবেন আমি তেল পাই না। যদিও ভোক্তা অধিকারের মত ভিন্ন, মন্ত্রণালয় আর কোম্পানির সাথে বৈঠক শেষে তারা নিশ্চিত হয়েছেন বাজারে এই মুহূর্তে ভোজ্য তেলের কোনো সংকট নেই। সরবরাহ ও তাদের ক্ষেত্রে কোনো ঘাটতি নাই। যারা রিটেইলার তাদের ক্ষেত্রেও সমস্যা নাই। ইন বিটুইন আমার কাছে মনে হচ্ছে যে হয়তোবা যারা হোলসেলার বা মিডলম্যান, এখানে হয়তো কিছুটা সমস্যা থাকতে পারে। স্বাভাবিক সময়ে মাসিক ভোজ্য তেলের চাহিদা 1.5 লাখ টন, রোজার মাসে বেড়ে দাঁড়ায় 2 লাখ টনে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। চাহিদা মতো ভোক্তাকে পণ্য না দেয়ায় মিরপুরের প্রিন্স বাজারকে 50,000 টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
সকালে মিরপুর 1 নং সার্কেলে আউটলেটে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট জানান, প্রিন্স বাজারের ওই আউটলেটে সয়াবিন তেলের 5 লিটারের 2টি কন্টেইনার একসঙ্গে কিনতে হলে বাড়তি 3,000 টাকার বাজার করতে বাধ্য করা হয় গ্রাহকদের। এমন অভিযোগের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে যার সত্যতাও মিলেছে বলে দাবি ম্যাজিস্ট্রেটের। যদিও এমন কোনো নির্দেশনা দেয়া হয়নি বলে দাবি করেন আউটলেটের কর্মকর্তারা। পরে প্রতিষ্ঠানটিকে সতর্ক করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 50,000 টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। প্রথমবারের মতো সতর্কতামূলক আমরা তাদেরকে 50,000 টাকা অর্থদণ্ড করেছি। এটার মাধ্যমে আসলে সারা বাংলাদেশেই আমরা একটা মেসেজ প্রোভাইড করতে চাই যে কৃত্রিম সংকট বা এই ধরনের সরকারি অনুমোদন ব্যতীত বা সরকারি নির্দেশনা ব্যতীত কোনো ধরনের রেশনিং যেন করা না হয়। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে রেলপথে 36 থেকে 42,000 যাত্রী সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের, জানালেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। সকালে কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে কথা বলেন তিনি। জানান, এবারের রেল যাত্রায় কোনো রকমের ভোগান্তি নেই। ঈদ যাত্রার নির্বিঘ্ন যাত্রী সেবা দিতে সরকার বদ্ধপরিকর। এছাড়াও রেলযাত্রা স্বাভাবিক ও যাত্রীচাপ সামলানোর জন্য রেলের বহরে স্পেশাল ট্রেন যুক্ত করা হয়েছে। মন্ত্রী বলেন, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন। এদিকে কমলাপুর থেকে এখন পর্যন্ত কোনো শিডিউল বিপর্যয় নেই। ভোর থেকেই কমলাপুর রেল স্টেশন থেকে নির্ধারিত সময়ে ট্রেনগুলো ছাড়তে শুরু করে। টিকিট প্ল্যাটফর্মে কেউ ঢুকতে না পারায় নেই বাড়তি যাত্রীচাপ। ঈদযাত্রায় ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে আজ থেকে, চলবে 19 মার্চ পর্যন্ত। ম্যানেজমেন্টের ভুল যে এই বগির সামনে লেখা নাই যে কি কোন বগি, ইও বগি লেখা আছে, বাট এখানকার মানুষজন বলতেছে এটা ট বগি। ভোগান্তির যাতে যেন না হয় সেই জন্য আগে ফ্যামিলিকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার জন্য স্টেশনে আসছি আমি। আমাদের এই সেবা অথবা যোগাযোগ ব্যবস্থাপনার সাথে যারা জড়িত তারা বেশ তৎপর এবং সর্বাত্মকভাবে কাজ করছে। স্পেশাল ট্রেন আরও প্রায় 5 জোড়ার মতো আমরা যুক্ত করতে সক্ষম হয়েছি। তো সব কিছু মিলিয়ে আমাদের যে ক্যাপাসিটি আছে 36 থেকে 42,000 মানুষকে আমরা এই সেবাটা দিতে পারবো, যাত্রাটা নিশ্চিত করতে পারবো। ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে রাজধানীতে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ট্রাফিক বিভাগ। ঈদের সময় লক্কর-ঝক্কর বাস যাতে মহাসড়কে না চলতে পারে সে লক্ষ্যেই সকালে মিরপুর ও আশপাশের বিভিন্ন বাস ওয়ার্কশপে এই অভিযান পরিচালনা করা হয়। তবে পরিদর্শনে তেমন কোনো গুরুতর ত্রুটিপূর্ণ বা চলাচলের অনুপযোগী বাসের সন্ধান মেলেনি। পরে গাবতলী বাস টার্মিনালেও অভিযান চালায় ট্রাফিক পুলিশের দলটি। সেখানে বিভিন্ন কাউন্টার ঘুরে যাত্রীদের সঙ্গে কথাবার্তা বলেন তারা। অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা, নির্ধারিত ভাড়ার তালিকা প্রদর্শন করা হয়েছে কিনা, এসব বিষয়ে খতিয়ে দেখা হয়। আমি 2টা কারণে এসেছি। আমার কথা হচ্ছে যে ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করা, এটা আমাদের কাছে এখন সবচেয়ে ফার্স্ট প্রায়োরিটি, যাতে লক্কর ঝক্কর বাস এখানে নামতে না পারে। আর 2 নাম্বার হচ্ছে যাতে অতিরিক্ত ভাড়াটা আদায় না হয়। যে ভাড়াটা বিআরটিএ নির্ধারণ করে দিয়েছে সেই ভাড়াটা যেন সবাই আদায় করে, এবং এটা আমাদের কাছ থেকে স্পষ্ট মেসেজ। আমাদের যোগাযোগ মন্ত্রী কিন্তু স্পষ্টভাবে বলেছে। রাজধানীর পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকট এখনও কাটেনি। ছুটির দিনেও পেট্রোল পাম্পে দেখা যাচ্ছে দীর্ঘ সারি। পাম্পগুলোতে জ্বালানি তেলের সংকটে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক মালিকরা। তেল না থাকায় অনেক পাম্প বন্ধ, আর যেসব পাম্পে তেল আছে সেখানে কয়েক ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষার পর তেল মিলছে। তেল দেওয়া হচ্ছে সরকারের নির্দেশনা মোতাবেক রেশনিং করে। সংকট কাটাতে তেল বিক্রির সীমা ও সরবরাহ বাড়ানোর দাবি সাধারণ মানুষের। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই জ্বালানি তেলের সরবরাহ নিয়ে অস্থিরতা তৈরি হয়েছে দেশের পাম্পগুলোতে। আমি তো দেখা যাচ্ছে অফিস করি, সো ওইভাবে এভরিডে লাইনে দাঁড়ানো সম্ভব না। সো আজকে ফ্রাইডে দেখা যাচ্ছে আসলাম, বাট এসে দেখি ফ্রাইডে তো সেম অবস্থা। যে পরিমাণ তেল আগে পেতাম সে পরিমাণ তেল আমরা পাচ্ছি না, যে কারণে আমাদের রেশনিং করতে হচ্ছে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার ও ডেপুটি স্পিকার। সকালে শহীদ বেদিতে ফুল দিয়ে প্রথমে শ্রদ্ধা জানান স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জাতীয় স্মৃতিসৌধের স্মারক বইয়ে স্বাক্ষর করেন তারা। সাংবাদিকদের সঙ্গে আলাপে স্পিকার বলেন, নিরপেক্ষতা বজায় রাখতেই 34 বছরের রাজনৈতিক পরিচয় থেকে অবসর নিয়েছেন তিনি। বিরোধী দলের ওয়াকআউট প্রসঙ্গে স্পিকার জানান, এই সংসদেরই একটি প্রচলিত বিধি এটি, তবে
সংসদে স্লোগান দেয়া ঠিক না, ভবিষ্যতে সরকারের সকল গঠনমূলক কর্মকাণ্ডে বিরোধী দলের সহায়তা কামনা করেন তিনি। ফ্যাসিস্টদের যাতে আবার বাংলাদেশে পুনরুত্থান না হয় সেজন্য ঐক্যবদ্ধভাবে সকল রাজনৈতিক দল যারা সংসদে আছে তারা এ ব্যাপারে কার্যক্রম পরিচালনা করবেন। আমরা একটি ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই, ঐক্যবদ্ধ সংসদ দেখতে চাই। সাভার থেকে ফেরার পথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সকালে জিয়াউদ্দিনের সমাধিতে শ্রদ্ধা জানান তারা। নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশে দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র আবার পুনর্স্থাপিত হয়েছে। সরকার ও বিরোধী দল মিলে জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাবে। এ সময় তিনি বলেন, সংসদে ওয়াকআউট করা দীর্ঘদিনের প্রচলিত রীতি, তবে বিরোধী দল এমন কিছু করবে না যাতে ফ্যাসিস্টদের আবারও উত্থান ঘটে। সংসদে ওয়াকআউট করা এটা দীর্ঘদিনের প্রচলিত রীতি, তারা আইনানুগভাবেই সেটি করেছেন। এটি তাদের রাজনৈতিক দলের ইচ্ছার বহিঃপ্রকাশ তারা করেছেন। আমরা আশা করব আগামী দিনগুলোতে ওয়াকআউট করার সময় তারা আরও সতর্ক থাকবেন, এমন কিছু করবেন না যাতে ফ্যাসিস্টের আবার পুনরুত্থান হওয়ার সুযোগ হয়। বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজের খবর। সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ মুখোমুখি হবে দুদল। মিরপুরে দুপুর 2:15 শুরু হবে ম্যাচটি। এই ম্যাচে জয় তুলে সিরিজ নিশ্চিত করতে চায় বাংলাদেশ, আর পাকিস্তানের লক্ষ্য সিরিজের সমতা আনা। এই ম্যাচেও পেস দিয়ে অতিথিদের কাবু করতে চাইবে বাংলাদেশ। টাইগার একাদশে আসতে পারে একটি পরিবর্তন। প্রায় 11 বছর পর আবারও ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে 5 উইকেটের বড় জয়ে দারুণ আত্মবিশ্বাসী টাইগাররা। নাহিদ রানার 5 উইকেট শিকারে মাত্র 114 রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে তানজিদ তামিমের 67 রানের ঝোড়ো ইনিংসে সহজ জয় পায় বাংলাদেশ। দর্শক, ম্যাচটি কভার করতে মিরপুরে রয়েছেন সহকর্মী হাসিনুর রহমান, তার কাছ থেকে সরাসরি জানবো। হাসিনুর, সিরিজ নিশ্চিতের এই লড়াইয়ে বাংলাদেশ দল কতটুকু আত্মবিশ্বাসী বলে মনে হচ্ছে? এই ম্যাচকে ঘিরে আলাদা কোনো পরিকল্পনা থাকছে কিনা? বাংলাদেশ দল অবশ্যই আত্মবিশ্বাসী, যেহেতু খুব বড় একটা জয় সিরিজটা শুরু হয়েছে এবং আমরা বলছি যে বাংলাদেশের ওয়ানডে ফর্ম কিন্তু খারাপ যাচ্ছিল। সবশেষ আমরা যদি 10 ম্যাচ দেখি মাত্র 3টা জিতেছে বাংলাদেশ, কিন্তু যে 3টা ম্যাচ জিতেছে সেগুলো কিন্তু রিসেন্ট জিতেছে। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা ওয়ানডে সিরিজ খেলেছি পাকিস্তান সিরিজের আগে, সেটাতেও কিন্তু আমরা ওয়ানডে সিরিজটা 2-1 জিতেছি। তো বাংলাদেশ রিসেন্ট টাইমে ওয়ানডেতে ভালো টাচে আছে এবং পাকিস্তানের বিপক্ষে যেভাবে বাংলাদেশ ভালোটা শুরু করেছে, অবশ্যই দল আত্মবিশ্বাসী থাকবে। এবং আপনি যেটা জানাচ্ছিলেন দর্শকদের একটু আগে, পেস বোলিং দিয়েই আসলে পাকিস্তানকে কাবু করার টিম প্ল্যানটা হতে পারে, কেননা আমরা দেখেছি এক্সপ্রেস বোলারের এগেইনস্টে পাকিস্তান দলের ব্যাটারদের দুর্বলতাটা কিন্তু সামনে চলে আসে। সেই সাথে মেহেদী হাসান মিরাজের ভূমিকাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হবে, কেননা পাকিস্তানি লাস্ট যে 11 ছিল প্রায় 7 জন বা 8 জন, আমি যদি ভুল না করি, সবাই বাঁহাতি ব্যাটার ছিলেন। সেক্ষেত্রে অফ স্পিনের একটা বাড়তি অ্যাডভান্টেজ পায়। গত ম্যাচে মিরাজ কিন্তু 3 উইকেটও নিয়েছিলেন। ইন কেস পেসাররা যদি এক্সপেকটেশন অনুযায়ী উইকেট তুলে দিতে না পারে, সেক্ষেত্রে কিন্তু অফ স্পিন একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে। এবং মিরাজ ছাড়াও আমাদের পার্ট টাইমার আমি যদি দেখি, সাইফও কিন্তু ভালো বোলিং করে থাকেন, আফিফও ভালো বোলিং করে থাকেন। তো তারাও কিন্তু ভাইটাল একটা রোল প্লে করতে পারেন, যেহেতু তাদের বাঁহাতি ব্যাটারের আধিক্যটা বেশি। তো আমার মনে হয় বাংলাদেশ দলে পরিবর্তনের সম্ভাবনা খুব কম হলেও সর্বোচ্চ পেস ডিপার্টমেন্টে একটা বদল আসতে পারে বলে আমার ধারণা। আর পাকিস্তান দলে একাধিক পরিবর্তন হওয়ার সম্ভাবনাই বেশি। তো এই ছিল আমার কাছে সবশেষ আপডেট। হাসিনুর, ধন্যবাদ আপনাকে। আশা করি এই ম্যাচটিও বাংলাদেশ জয় তুলে এনে সিরিজ জয় নিশ্চিত করবে। ঈদের আগেই ফর্সা হতে চান? রাতে ক্রিম ব্যবহার করে সকালেই ফর্সা, রীতিমতো গ্যারান্টি দিয়ে ফর্সা করার বিজ্ঞাপন ফেসবুক জুড়ে। দাবি করা হচ্ছে তাদের ক্রিম ব্যবহার করলে জন্মগত কালো দাগও মুছে যাবে 1 নিমেষে। এসব প্রসাধনীর কোনোটা নকল, কোনোটা অনুমোদনহীন। ল্যাব পরীক্ষায় ক্ষতিকর ভারী ধাতু মার্কারি মিলেছে 24,000 গুণ পর্যন্ত। ফলে ফর্সা হতে গিয়ে উল্টো ত্বক নষ্ট হচ্ছে অসংখ্য মানুষের। অনলাইনে প্রসাধনী বিক্রির এই বেপরোয়া বাজার নিয়ন্ত্রণে মাথা ব্যথা নেই কারো। হাসান মিসবার রিপোর্ট। তারা সবাই প্রসাধনী বিক্রেতা। কেউ দিচ্ছেন 7 দিনে ফর্সা হওয়ার নিশ্চয়তা,
কেউ আবার দিচ্ছেন রাতে ক্রিম ব্যবহারের পর সকালেই ফর্সা হওয়ার গ্যারান্টি। এত সময়ের প্রয়োজন হয় না কারো কারো, 15 মিনিটেই নাকি ফর্সা হওয়া সম্ভব। মূলত বিক্রি বাড়াতেই যা খুশি তাই বলে থাকেন তারা। এই ক্রিমটা যদি কেউ ইউজ করে সে গ্যারান্টি ফর্সা হবে, এবং যদি কেউ ফর্সা না হয় তাহলে তার টাকা ব্যাক দিব। বায়োব্রাউন কালো স্কিন পর্যন্ত একদম দুধের মতো ফর্সা করে দিবে। একটা বইলো কমেন্ট করছে সাহস থাকলে ফিল্টার ছাড়া আই দিয়ে শিরিন শুন না আইসিও তো বাজে বাজে কমেন্ট না কইরা নাইট ক্রিম ব্যবহার করো, তুমি সুন্দর হইতে পারবা, বুঝছো না? রাতে আপনি একটা ইমাজিনারি লুকে নিয়ে আসবেন, মানে যেটা দেখলে সবাই মনে করবে ওহ মাই গড এরকম ত্বক তো আমি স্বপ্নে দেখি। মান্নাত বিউটি শপ যেন আরো এক ধাপ এগিয়ে, তারা দিচ্ছে রং ফর্সা হওয়ার মানি ব্যাগ গ্যারান্টি কার্ড। যদি কাজ না হয় তাহলে আপনারা মানি ব্যাগ গ্যারান্টি পাবেন। রাজধানীর ইস্টার্ন মল্লিকায় তাদের শোরুমে গেলে জানানো হয় ক্রিমগুলো তুরস্ক, চীন ও কোরিয়া থেকে আমদানি করা। তবে মোড়কের গায়ে লেখা নেই কোম্পানির নাম, দোকানে দেখাতে পারেননি আমদানির কোনো কাগজ। লাগেজের মাধ্যমে আসে, আমরা ওইভাবেই করি। এটা যে টার্কি থেকে এসছে, এখানে আপনারা গ্যারান্টি দিচ্ছেন এটা মাখলে 100% ফর্সা হবে, এইটা কোন কোম্পানি বানিয়েছে একটু দেখান তো। কোম্পানির কোনো নাম লেখা নাই। ক্রেতাদের কাছে রং ফর্সা করার গ্যারান্টি দিয়ে এই ক্রিম বিক্রি করা হলেও দোকানের কর্মচারীদের কেউই তা ব্যবহার করেন না। আমি ব্যবহার করছি না, অন্য কেউ তো ব্যবহার করছে, মার্কেটের মেয়েরা ব্যবহার করছে। আমার সেনসিটিভ স্কিন, এই জন্য। ঈদের আগে বাড়ে প্রসাধনীর চাহিদা, তাই হয়তো ফেসবুক জুড়ে শত শত পেজে নানা প্রসাধনীর বিজ্ঞাপন। হঠাৎ ফর্সা করে দেবে এমন কি আছে তাদের ক্রিমে? সেই উত্তর উঠে এসেছে পরিবেশ ও সমাজ উন্নয়ন প্রতিষ্ঠান এসডোর গবেষণায়। রাজধানীর বিভিন্ন দোকান ও অনলাইন থেকে সংগ্রহ করা 26টি নমুনা পরীক্ষা করা হয় সুইজারল্যান্ডের একটি ল্যাবে। এসব ক্রিমে 24,000 ppm পর্যন্ত মার্কারি পাওয়া গেছে। অথচ বিএসটিআই এর হিসেবে মার্কারির সহনীয় মাত্রা 1 ppm। মার্কারি একটা বিষ, বলা হচ্ছে মানব শরীরে 1% মানে ব্যবহার করা যাবে না, সেখানে আমরা ব্যবহার করছি এক একটা ক্রিমে 24,800 মতো ppm পার মিলিয়ন। তাহলে কি আমরা ইমাজিন করতে পারি যে কি পরিমাণ বার্নিং জিনিস আমরা তৈরি করে দিচ্ছি, মুখের মধ্যে দিচ্ছি। মার্কারি ও স্টেরয়েড যুক্ত ক্রিম ত্বকের উপরের স্তর পুড়ে ফেলে, সামনে আসে ভেতরের নতুন ত্বক এবং ফর্সা দেখায়। যে ক্রিমে ক্ষতিকর এসব উপাদান যত বেশি থাকে সেই ক্রিম তত দ্রুত ফর্সা করে। এছাড়া মার্কারি ত্বকের ভেতরে মেলানিন তৈরি হতে দেয় না। এই মেলানিনের প্রভাবেই মানুষের রং সাদা বা কালো হয়। মূলত এসব কারণেই ত্বক সাময়িকভাবে সাদা দেখায়। তিনি ইসরাত জাহান, এসেছেন ঢাকা মেডিকেলে। ক্রিম ব্যবহার করে পুড়ে গেছে মুখের ত্বক। তার মতো এমন অনেক নারী প্রতিদিন চিকিৎসা নিতে আসেন এই হাসপাতালে। মোস্ট অফ দ্য টাইম আমার ফেসটা ঢেকে রাখা লাগতেছে, মানে আমি একটা বিব্রতকর পরিস্থিতির ভিতরে পড়ে যাচ্ছি। যেই দেখতেছে আমাকে জিজ্ঞেস করতেছে যে ফেস এরকম হয়েছে কিভাবে। তো এটা হচ্ছে যে আসলে আমার জন্য সামাজিকভাবে হচ্ছে যে কষ্টদায়ক। তবে আলিশার গল্প আরও করুন। অনলাইন থেকে কেনা ক্রিমে সর্বনাশ হয়েছে তার। মুখে ব্রণের একটি দাগ সরাতে কিনেছিলেন ক্রিম, সেই দাগ তো যায়নি, উল্টো পুড়ে গেছে মুখের ত্বক। এরপর অনেক চিকিৎসা আর অর্থ ব্যয় হলেও সারেনি ক্ষত। আমার এই স্কিনটা নিয়ে আমি কারোর সামনে প্রেজেন্ট হতে পারছি না। আমার যেহেতু আপন মানুষ হলে আমার স্কিনের এই ফেসটা পছন্দ করতেছে না, তা আমি যদি বিয়ে করি সেই মানুষটার কাছে যদি খারাপ ফিল হয় তখন তো সেখানে আমার স্টে করা পসিবল হবে না। ধবধবে ফর্সা হতে অনলাইনে ক্রিম কিনে ব্যবহারের পর এই পরিণতি হয়েছে তাদের। চিকিৎসকরা বলছেন দুনিয়া জুড়ে এমন কোনো প্রসাধনী নেই যা রাতারাতি ফর্সা করতে পারে। বারবার স্টেরয়েড ইউজ করে, বারবার লাইটেনিং ওয়াইটেনিং ইউজ করে, তখন সূর্যরশ্মিভাবে স্কিন ক্যান্সার, বেসাল সেলস, কমাস সেল কার্সিনোমা দেখা দিতে পারে, ক্যান্সার দেখা দিতে পারে। আমি প্রতিনিয়তই বেশ কিছু রোগী দেখি যে যাদের এই ফর্সা করতে গিয়ে তারা আরও কালো হয়ে যাচ্ছে। এটা হলো মনোরোগ বলা হয়, যাচ্ছে আমাকে বোধহয় খারাপ দেখা যাচ্ছে, আমাকে ভালো দেখা যাচ্ছে না। এটা একটা সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। বর্তমানে কসমেটিক্স পণ্য তদারকির দায়িত্ব বিএসটিআই থেকে ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছে গেলেও এ নিয়ে নেই কোনো কার্যক্রম। আইনের সাথে সংশ্লিষ্ট বিধি যেটা করা প্রয়োজন হয়, রুলস, এইটার একটা খসড়া করে মন্ত্রণালয়ে আমরা অনুমোদনের জন্য পাঠিয়েছি। এইটা আমাদের অনুমোদন হয়ে হাতে আসলে আমরা হয়তো আইনি প্রয়োগ যেটা আপনি বলছেন এইগুলো আমরা কাজ করতে পারবো। অনুমোদনহীন এসব প্রসাধনীর দাম বিদেশি পণ্যের চেয়েও বেশি। চড়া মুনাফা ও জবাবদিহিতা না থাকায় ফেসবুকে একটা পেজ খুলেই যে কেউ শুরু করছেন ব্যবসা। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা।
17 বছর দেশে নির্বাচিত সরকার না থাকায় যে পরিমাণ জঞ্জাল সৃষ্টি হয়েছে তা বর্তমান সরকারকে পরিষ্কার করতে হবে বলেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি। সকালে লক্ষ্মীপুরের সদর উপজেলায় বিভিন্ন খাল পরিদর্শন করেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করেছে, দেশের মানুষের উপকারের জন্য এরই মধ্যে নানা কাজ শুরু করেছে। প্রকল্পগুলোর মাধ্যমে জনগণের দোরগোড়ায় সুবিধা পৌঁছাবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার সারা দেশে যে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে, আগামী 16 তারিখ তা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই দেশে নির্বাচিত সরকার ছিল না কত বছর? 17 বছর। এই 17 বছর জঞ্জাল আমাদেরকে পরিষ্কার করতে হবে, 17 বছরের আবর্জনা বর্জ্য আমাদেরকে পরিষ্কার করতে হবে। দেশপ্রেমিক সরকার হিসাবে জনগণের স্বার্থে জনগণের পাশে থেকে কাজ করা, সেই কাজগুলো আমরা হাতে নিয়েছি। আশা করি সবাই আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করবেন। ঈদকে সামনে রেখে অনেকের কেনাকাটা শেষ, অনেকে কিনবেন আরও কিছুদিন পর। ছেলেদের মধ্যে যাদের জামা জুতো কেনা শেষ, তারা এখন ব্যস্ত বেল্ট, ওয়ালেটের মতো আনুষঙ্গিক পণ্য কিনতে। শহরের ব্র্যান্ড শপ, বিপণী বিতান কিংবা ফুটপাত বাজেট অনুযায়ী সংগ্রহ করছেন প্রয়োজনীয় পণ্যটি। রমজানের শেষ অংশে চলছে ঈদের শপিং। পছন্দের পোশাকের সাথে মিল রেখে আনুষঙ্গিক কেনাকাটা সারছেন অনেকে। পুরুষদের ঝোঁক বেল্ট আর ওয়ালেটের আউটলেটে। ব্র্যান্ড সবগুলোই 200 থেকে 2500 টাকায় মিলছে বেল্ট, 1000-2000-এ মিলছে ওয়ালেট। ঈদ পোশাকের সাথে মানানসই অনুষঙ্গ বেছে নিচ্ছেন সবাই। বেল্টের রেঞ্জগুলো আমাদের শুরু হচ্ছে 1091 থেকে 1141, 1291। অরিজিনাল চামড়ার ব্যাগগুলো পাওয়া যাচ্ছে, ওয়ালেটগুলো। এখন যেগুলো আসছে ওগুলো ঈদের জন্যই আসছে। আমাদের এগুলো হচ্ছে পিওর লেদারের, বাইরে থেকে ইম্পোর্ট করা। ফর্মাল টাইপের যে বেল্টগুলো ওইগুলো চাচ্ছে। আর ইয়াং জেনারেশন যারা আছে ওনারা শুধু আপনার ক্যাজুয়াল টাইপের যে বেল্টগুলো আছে আমাদের লেদারের, ওইগুলো চয়েস করে থাকে। পিছিয়ে নেই মধ্যবিত্ত ক্রেতারাও। সেখানেও 200 থেকে 1500 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বাহারি নকশা আর রঙের বেল্ট। নামি ব্র্যান্ডের ক্লোন আর ব্যতিক্রমী ডিজাইনের ওয়ালেট মিলছে 500 থেকে 2000 টাকায়। ভালো কোয়ালিটি হয়, একটু লো কোয়ালিটি হয়, যে যেরকমের চাহিদা আমরা ওই ধরনের প্রোডাক্ট রাখার চেষ্টা করি। মধ্যবিত্ত যারা তাদেরই বেশি, আপার ক্লাসের কাস্টমাররাও আসে, এলিট ক্লাসের কাস্টমাররাও আছে। তবে যারা আনুষঙ্গিক জিনিসের জন্য খুব বেশি খরচ করতে চান না, তাদের জন্য আছে বিকল্প ব্যবস্থা। ফুটপাতেও বসেছে বেল্ট, ওয়ালেটের পসরা। 1 থেকে 600 টাকার মধ্যেই আকর্ষণীয় ওয়ালেট মিলছে সেখানে। 120 টাকা থেকে 450-এর মধ্যে পাওয়া যাবে বেল্ট। চামড়া আছে, তারপরে চায়না লেদার আছে, বাংলারি আছে, সবই আছে, সবই পাওয়া যায়। মধ্যবিত্ত যারা আছে তারা এই যে আমাদের কাছ থেকে কিনে, মানে কম মূল্যে পাওয়া যায়। সাধ্যের মধ্যে স্বাদ মিটিয়ে কেনাকাটা শেষে সবাই একত্রে করবেন ঈদ উদযাপন। চলছে সেই কাঙ্ক্ষিত ক্ষণগণনা। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। দুর্ঘটনা নাকি হামলা? ইরাকে বিধ্বস্ত হওয়া যুক্তরাষ্ট্রের রিফুয়েলিং এয়ারক্রাফট নিয়ে ক্রমেই বাড়ছে ধোঁয়াশা। যুক্তরাষ্ট্র স্বীকার না করলেও হামলার দাবি করেছে ইরানপন্থী ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠী। গুঞ্জন উঠেছে মাঝাকাশে 2 উড়োযানের সংঘর্ষেরও। এ ঘটনার পর বিধ্বস্ত আকাশযানটির 5 সেনার পরিণতি কী হয়েছে তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। বৃহস্পতিবার অপারেশন এপিক ফিউরির অধীনে ইরানে অভিযানে অংশ নেয় যুক্তরাষ্ট্রের 2টি KC-135 মডেলের রিফুয়েলিং এয়ারক্রাফট। অভিযানের সময় ইরাকের পশ্চিমাঞ্চলের আকাশ থেকে হঠাৎই রহস্যজনকভাবে নিখোঁজ হয় উড়োযান দুটির একটি। পরে মার্কিন সামরিক কমান্ড আনুষ্ঠানিকভাবে এই ক্ষতির কথা স্বীকার করে। এই ঘটনার পর উদ্ধার অভিযানে অংশ নেয় একাধিক চিনুক হেলিকপ্টার ও কম্বাটিং উড়োজাহাজ। প্রাথমিকভাবে এটিকে দুর্ঘটনা হিসাবে দাবি করে বিবৃতি দেয় মার্কিন সেন্টকম। উল্লেখ করা হয়, কোনো হামলা কিংবা ফ্রেন্ডলি ফায়ারে বিধ্বস্ত হয়নি রিফুয়েলিং আকাশযানটি। তবে ট্যাঙ্কারটিতে মিসাইল হামলার দাবি করেছে ইরাকের একটি সশস্ত্র গোষ্ঠী। অবশ্য বেশ কিছু সূত্র বলছে মাঝ আকাশে সংঘর্ষে জড়িয়েছিল রিফুয়েলিং ট্যাঙ্কার দুইটি, যার ফলে হয় দুর্ঘটনা। এদিকে ইসরায়েলের বিমানবন্দরে অবতরণের পর বেঁচে যাওয়া আকাশযানটিতেও ধরা পড়ে ক্ষয়ক্ষতির চিত্র। বিধ্বস্ত উড়োযানটির মডেল বোয়িংয়ের তৈরি, যা মাঝ আকাশে যুদ্ধ ও বোমারু বিমানের রিফুয়েলিংয়ের কাজে ব্যবহৃত হয়।
পাইলট, কো পাইলট সহ 3 জনের একটি দল পরিচালনা করে থাকে যানটি। জ্বালানি পরিবহন ছাড়াও কার্গো বহন করে থাকে এটি। মার্কিন বিমান বাহিনীর সবচেয়ে পুরনো বহরগুলোর একটি এই KC-135। ইরানের সাথে চলমান যুদ্ধে এ নিয়ে 4টি আকাশযান খোয়ালো যুক্তরাষ্ট্র, যার মধ্যে 3টি F-15 যুদ্ধবিমান রয়েছে। অনিক রহমান, যমুনা নিউজ। জাতিসংঘে ইরানের পক্ষ নিয়ে পশ্চিমাদের সাথে চরম বিবাদে জড়ালো চীন ও রাশিয়া। বৃহস্পতিবার দেশটির উপর আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও তদারকি কমিটি গঠন নিয়ে আলোচনার জন্য হয় বৈঠক। এ সময় মস্কো বেইজিংয়ের বিরুদ্ধে ইরানকে রক্ষা করার অভিযোগ তোলে পশ্চিমারা। অন্যদিকে দেশ দুটির পাল্টা অভিযোগ, ইরানের সামরিক হামলার বৈধতা আদায়ে পারমাণবিক ইস্যুতে কৃত্রিম উত্তেজনা ছড়াচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের উপর নিষেধাজ্ঞা বাস্তবায়ন ও তদারকিতে জাতিসংঘের কমিটি গঠন নিয়ে নিরাপত্তা পরিষদে ছিল বৈঠক। চীন রাশিয়া যা আটকাতে চেয়েছিল, তবে পশ্চিমারা একজোট হওয়ায় 11-2 ভোটের ব্যবধানে ব্যর্থ হয় সেই প্রচেষ্টা। ভোটদানে বিরত ছিল বাকি দুই দেশ। ইরানে প্রথম হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল, যার জেরে মধ্যপ্রাচ্যে ছড়িয়েছে যুদ্ধ। অথচ তেহরানের বিরুদ্ধেই পদক্ষেপ নিতে জাতিসংঘে চলছে তোড়জোড়। বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এই ইস্যুতে হয় চরম বিবাদ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে কমিটির কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে চীন রাশিয়াকে তুলোধুনো করে পশ্চিমারা। ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা উচিত জাতিসংঘের সব সদস্যের। মিসাইল বাণিজ্য করা উচিত নিষিদ্ধ। কিন্তু চীন রাশিয়া উল্টো তাদের রক্ষা করতে চায়। নিরাপত্তা পরিষদের প্রতি অনুরোধ, দেশগুলোর উপর চাপ প্রয়োগ করা হোক। পশ্চিমাদের ছাড় দেয়নি মস্কো বেইজিংও। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলার বৈধতা আদায়ে ইচ্ছাকৃতভাবে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উস্কানি ছড়ানোর অভিযোগ তুলেছেন রুশ প্রতিনিধি। অন্যদিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ চীনের। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা জেনে শুনেই ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উস্কানি ছড়িয়েছে। মার্কিন প্রতিনিধির বক্তব্যের সাথে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রতিবেদনের সামঞ্জস্য নেই। আগ্রাসনের কলেবর বাড়ানোই উদ্দেশ্য। আলোচনা চলাকালেই বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে যুক্তরাষ্ট্র, যোগ দিয়েছে ইসরায়েলের সাথে। এর ফলে ব্যর্থ হয়েছে কূটনৈতিক প্রচেষ্টা। এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন। এমন আচরণে তীব্র বিরোধিতা করে চীন। এর আগে উপসাগরীয় দেশগুলোতে ইরানের হামলার নিন্দা জানিয়ে প্রস্তাব পাশ হয়েছে নিরাপত্তা পরিষদে। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। PSL এর পর এবার ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য 100-এ দল পেয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। নিলামে তাকে £1,00,000 কিনেছে বার্মিংহাম ফিনিক্স। টি-20 হিসেবে স্বীকৃত দ্য 100-এ এবারে প্রথম খেলবেন মুস্তাফিজ, যেখানে নিলামের চূড়ান্ত তালিকায় ছিল রিশাদ হোসেনের নামও। তবে টাইগার লেগিকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। অবশ্য ভিত্তিমূল্যেই মুস্তাফিজকে পেয়েছে বার্মিংহাম। এই দলে মুস্তাফিজ খেলবেন ইংল্যান্ডের জ্যাকব বেথেল, ক্রিস উড, পাকিস্তানের উসমান তারিক ও দক্ষিণ আফ্রিকার ডোনোভান ফোরেয়ার সঙ্গে। আগামী 21 জুলাই শুরু হবে দ্য 100-এর পঞ্চম আসর। এর আগে IPL এর রেকর্ড দামে মুস্তাফিজকে কিনে নিলেও নিরাপত্তা ইস্যুতে তাকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। সেরা বোলিংয়ের জন্য মেন্স টি-20 লিগস বোলিং ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন তাসকিন আহমেদ। প্রায় 20টি ক্যাটাগরিতে 2025 সালের সেরাদের সেরার অ্যাওয়ার্ড দিয়েছে ESPN ক্রিকইনফো। গেল বছর 2 জানুয়ারি মিরপুরে হওয়া ম্যাচে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালস 9 উইকেট হারিয়ে তোলে 174 রান। সেই ম্যাচে 4 ওভারে 19 রান দিয়ে 7 উইকেট নেন তাসকিন। ক্রিকেট ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে টি-20-তে 7 উইকেট পান তিনি। একই সাথে BPL ইতিহাসের সেরা বোলিং ফিগার হিসেবে 2025 সালে সেরা বোলারের তকমাও পান এই ডানহাতি পেসার। প্রায় 20 ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড দেয়া হলেও তালিকায় একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন তিনি।